সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এমন এক পদক্ষেপ নিয়েছে যা নিয়ে কাঁটাতারের ওপারে প্রতিবেশী ভারতে শুরু হয়েছে তীব্র চুলকানি। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানি খোলা হয়েছে, আর সেই 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের 4 খলিফার নামে। আর এই সাধারণ সিদ্ধান্তটি যেন কোনোভাবেই সহ্য করতে পারছেন না নরেন্দ্র মোদীর ভারত। অথচ একটু তলিয়ে দেখলেই বোঝা যায় তাদের নিজেদের সেনাবাহিনী যুগ যুগ ধরে হিন্দু দেবদেবী, পৌরাণিক অস্ত্র আর ধর্মীয় প্রতীকে ভরা। একটু গোড়া থেকে বলা যায়, আধুনিক যুদ্ধক্ষেত্রের জটিল চ্যালেঞ্জ মোকাবেলা আর অফিসার ক্যাডেটদের পেশাগত প্রশিক্ষণের মান আরও বাড়াতে বাংলাদেশ মিলিটারি একাডেমির দীর্ঘ সামরিক ঐতিহ্যে যুক্ত করা হয়েছে 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 18 জুন আনুষ্ঠানিকভাবে এই নতুন ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। এতদিন মিলিটারি একাডেমির প্রথম ব্যাটালিয়নটি আমাদের মহান মুক্তিযুদ্ধের 5 বীরশ্রেষ্ঠের নামে অনুপ্রাণিত হয়ে ক্যাডেটদের বুক ভরা দেশপ্রেমে উজ্জীবিত করে আসছিল। এবার সেই ঐতিহ্যে মুসলিম বিশ্বের 4 মহান খলিফার স্মরণে যুক্ত হলো আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানি। শুধু তাই নয়, ভবিষ্যতে নারী ক্যাডেটদের জন্য ফাতেমা কোম্পানি ও আয়েশা কোম্পানি নামে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি গঠনের প্রস্তাবও রয়েছে। দেশের আম জনতা সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে প্রশংসায় ভাসালেও দিল্লির নীতি নির্ধারক আর তাদের অনুগত মিডিয়াগুলোর ভেতরে শুরু হয়েছে তীব্র গাজোল। বাংলাদেশের একটি স্বাধীন ও সার্বভৌম বাহিনীর সম্পূর্ণ অভ্যন্তরীণ এই সিদ্ধান্তকে ভারতের কিছু সংবাদ মাধ্যম সুকৌশলে ইসলামীকরণ বলে অপপ্রচার করতে উঠে পড়ে লেগেছে। তারা প্রশ্ন তুলেছে, জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে একটি ইসলামিক আর্মি তৈরি করছেন? অন্যদিকে উগ্র হিন্দুত্ববাদী ঘরানার পোর্টাল নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দীর মতো প্রোপাগান্ডাবাজরা একে দেখছেন ভারতের বিরুদ্ধে এক বড় চক্রান্ত হিসেবে। কিন্তু দিল্লির এই দৃষ্টিভঙ্গি চরম দ্বিমুখিতা আর ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে 2024 সালের আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত যেন বাংলাদেশের প্রতিটি স্বাধীন সিদ্ধান্তের মধ্যেই ভূত দেখছে। ঢাকাকে সবসময় নিজেদের ইশারা মতো চালানোর যে আধিপত্যবাদী মানসিকতা, দিল্লির এই হাহাকার মূলত তারই নগ্ন বহিঃপ্রকাশ। মজার ব্যাপার হলো, বিশ্বজুড়ে প্রায় সব দেশের সেনাবাহিনী তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় চেতনা থেকে ইউনিটের নাম ঠিক করে থাকে। আন্তর্জাতিক এই রীতিতে ভারতও কিন্তু এর বাইরে নয়, বরং তারা এর অনেক বেশি গভীরে ডুবে আছে। চলুন একটু চোখ বুলানো যাক ভারতীয় সেনাবাহিনীর দিকে। এই বছরের জানুয়ারিতেই তাদের একটি এলিট ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে শিবের অগ্নিমূর্তি ভৈরবের নামানুসারে। মহাভারত ও রামায়ণের দিব্যাস্ত্রের নামে 17 কোরের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র কোর। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের অস্ত্রের নামে 21 কোরের নাম সুদর্শন চক্র কোর। বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্রের নামে 11 কোরের নাম বজ্রকোর এবং দেবী দুর্গা, কালী ও পার্বতীর সম্মিলিত শক্তির ধারণায় 33 কোরের নাম রাখা হয়েছে ত্রিশক্তি কোর। রাজপুত ও বিহার রেজিমেন্ট যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় চেঁচিয়ে ওঠে বজরংবলী কি জয়, অর্থাৎ ভগবান হনুমানের জয়। হুমায়ুন রেজিমেন্ট বলে কালিকা মাতে কি জয়, আর গাড়োয়াল রাইফেলসের মুখে থাকে বদ্রী বিশাল কি জয়। এখন প্রশ্ন হলো, ভারতের নিজেদের বেলায় ব্রহ্মাস্ত্র, ভৈরব আর বজরংবলী হলে সেটা যদি হয় খাঁটি দেশপ্রেম আর সামরিক ঐতিহ্য, তবে বাংলাদেশের সেনাবাহিনী 4 খলিফার নাম নিলেই সেটা কেন উগ্রবাদ বা ইসলামীকরণ হবে? একেই বোধহয় আমাদের গ্রামীণ প্রবাদে বলে, নিজেদের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি। প্রকৃত বাস্তবতা হলো, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের আপামর জনসাধারণের ধর্মীয় আবেগ, বিশ্বাস ও সংস্কৃতির ছোঁয়া জাতীয় সেনাবাহিনীতে থাকাটাই সবচেয়ে স্বাভাবিক নিয়ম। বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় ও গাণিতিক সৌন্দর্যের এমন মেলবন্ধন আগেও ছিল। যেমন আমাদের সেনাবাহিনীর গৌরবময় 19 পদাতিক ডিভিশনের নীতিবাক্য হলো পবিত্র সংখ্যার বাহক, যা পবিত্র কোরআনে 19 সংখ্যাটির অলৌকিক ও বৈজ্ঞানিক গুরুত্বকে সরাসরি নির্দেশ করে। তাই বীরশ্রেষ্ঠদের সর্বোচ্চ সম্মানের পাশাপাশি মুসলিম ইতিহাসের 4 মহান খলিফাকে স্মরণ করাটা আমাদের ঐতিহ্যেরই এক গৌরবময় সম্প্রসারণ। নিজেদের সামরিক বাহিনীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ হিন্দুত্ববাদী প্রতীকে মুড়ে ফেলার পর বাংলাদেশের এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দিল্লির মাতব্বরি কেবল তাদের চরম দ্বিচারিতাকেই প্রকাশ করে। দিন শেষে বাংলাদেশ কোনো দেশের উপনিবেশ নয়, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে, এটাই শেষ কথা।